দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন, ফার্স্ট ইউনিট টেস্ট, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর আজকের প্রশ্ন হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। এখানে আমরা দেখছি 1 নম্বরে টোটাল প্রশ্ন আছে 6টি এমসিকিউ, 2 নম্বরে প্রশ্ন আছে 2 মার্কের 5টি অ্যান্সার করতে হবে। 3 নম্বরে প্রশ্ন এভাবে 4, 5, 6, 7, 8 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি এক এক করে সমস্ত প্রশ্নের বিশ্লেষণ সহ উত্তর দেখাবো তোমাদের এই ভিডিওতে। তো সরাসরি চলে যাচ্ছি আমরা 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে? 1 নম্বরের প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে একই বার্ষিক সুদের হারে একই সময়ে x টাকার সরল সুদ, তোমার কি হলো x টাকার সরল সুদ y টাকা এবং y টাকার সরল সুদ z টাকা হলে কোনটি ঠিক? আমরা যদি এরকম করে টোটাল প্রশ্নটা দেখি 1, 2, 3, আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলি, তারপরে সরাসরি উত্তর দেখাবো। 1 নম্বর হয়ে গেল, এরপরে 2 নম্বরের যে প্রশ্নগুলি সেগুলি এক এক করে দেখিয়েছি 3, 4, 5, 6 এবং 8 পর্যন্ত। এবারে সরাসরি 1 নম্বরের প্রশ্ন। তাহলে যেটা বলেছি আগে সেই প্রশ্নটা আমরা দেখেছি, এখন উত্তরটা দেখব। তাহলে একই সুদের হারে, এটা হচ্ছে উত্তর, একই সময় x টাকার সরল সুদ y এবং y টাকার সরল সুদ z। তাহলে সূত্র যদি আমরা জানি, প্রতিটা অঙ্কে আমি সূত্র দেখিয়ে তারপরে উত্তরটা বিশ্লেষণ করব। সরল সুদ হবে SI, সিম্পল ইন্টারেস্ট, ইকুয়াল PRT ডিভাইডেড 100। যেহেতু আর এবং টি একই, সুতরাং y সমান, কারণ সুদ বলেছে XRT ডিভাইডেড 100, আবার z সমান YRT ডিভাইডেড 100। এখন প্রথম সমীকরণ থেকে তোমার RT ডিভাইডেড 100 ইকুয়াল y/x এভাবে লেখা যায়, ঠিক আছে? তাহলে আমি এটি, আর দ্বিতীয় যে সমীকরণ সেখান থেকে আমরা যদি বলি z সমান y ইন্টু y/x, তাহলে সম্পর্কটি দ্বারা y²/x, অর্থাৎ আমরা 1 নম্বরের যে উত্তরটি সেটা কতটি ডিতে আছে y²zx। হ্যাঁ, তাহলে আমরা ডি থেকে উত্তরটা আমরা অনায়াসে দিয়ে দেবো। আমরা উত্তরটা যদি বলি এই যে ডি হবে উত্তর, ঠিক আছে? এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন, একটি শিশুর ওজন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। বর্তমানে শিশুটির ওজন 10 কেজি হলে 2 বছর পরে শিশুটির ওজন হবে। এখানে 4টা অপশন আছে। আমরা যদি উত্তরটা দেখি, বর্তমান ওজন 10 কেজি, বৃদ্ধি 10% প্রতি বছর, সময় 2 বছর। তাহলে সূত্র হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা এ সমান একবারে কম্পাউন্ড যে গ্রোথ, যেটা এ সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100 টু দি পাওয়ার n। এখানে পি হচ্ছে 10 আর 1 প্লাস এখানে আর হচ্ছে 10 ডিভাইডেড 100 টু দি পাওয়ার 2, বছর যেহেতু দুটো। তাহলে এটা যদি আমরা করি 100 প্লাস 110, অর্থাৎ 110কে 100 দিয়ে কাটাকাটি করো, অথবা এরকম যদি আমরা কাটি 1/10, এটা ক্যালকুলেশন করলে 1.1। তাহলে 1.1কে যদি স্কোয়ার করা হয় 1.21, তাহলে ইন্টু 10, অর্থাৎ 12.1 কেজি। তাহলে উত্তর সি নম্বর হবে 12.1 কেজি। এবার এটি দ্বিঘাত সমীকরণের ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এখানে ইকুয়াল নট 0 এর বীজ দুটির কাল্পনিক হলে কোনটি সত্য? তো কাল্পনিক যদি হয়, আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ x² বীজ কাল্পনিক হলে এর যে নিশ্চায়ক আছে ডিটারমিন্যান্ট d সমান b² - 4ac, কাল্পনিক হলে d ইজ স্মলার দ্যান 0 হবে, অর্থাৎ b² - 4ac ইজ স্মলার দ্যান 0। দ্যাট মিনস b² ইজ স্মলার দ্যান 4ac, দ্যাট মিনস c ইকুয়াল b²/4a, অর্থাৎ সমীকরণটা দাঁড়ায় বি নম্বর। তাহলে তোমরা বি নম্বরের উত্তরটা পেয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমরা যদি দেখি, যদি 2a সমান 3b ইকুয়াল 4c হয় তবে a/b/c কত? আমরা এটা যদি উত্তর দেখি, দেওয়া আছে 2a সমান 3b, এটা 5 নম্বরের চ্যাপ্টারে ধরি 2a সমান 3b ইকুয়াল 4c সমান k, তাহলে a সমান k/2, কারণ এইটা সমান এইটা লিখবো। আমি একটু দেখিয়ে দিই, 2a সমান তোমার k, দ্যাট মিনস a সমান হবে k/2, k/2। তাহলে a সমান k/2, b সমান k/3 এবং c সমান k/4। অনুপাতে যদি বলে a/b/c সমান 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4। হ্যাঁ, তাহলে এটাকে যদি এলসিএম করি, অর্থাৎ 2, 3, 4-এর লসাগু হচ্ছে তোমার 12 দিয়ে গুণ করলে এটা 6 হবে প্রথমটা, অর্থাৎ 6 অনুপাত, তারপরে এটাকে 12 দিয়ে গুণ করলে কত হবে? এটাকে 12 দিয়ে 3 4 12 4 হবে, আবার এটাকে 12 দিয়ে গুণ করলে এটা হবে 3, অর্থাৎ 6 4 3। তাহলে আমাদের উত্তর হবে 6 4 3, যেটা সি নম্বরের উত্তরে আছে। আমরা
যদি তারপরে একটু উত্তরটা দেখে আসি, এ দেখো 6, 4, 3, এটা সি নম্বরের উত্তর আছে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। এ বি সি ডি দুটি সমান্তরাল যা প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। হ্যাঁ, প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হয়, যা দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এ বি সি ডি দুটি সমান্তরাল যে, অর্থাৎ আমরা যদি এখানে দেখি, হ্যাঁ, তাহলে এখানে কেন্দ্র হলে এই দুটোর দূরত্ব আবার সমান, এটা এখান থেকে যত দূরত্ব এটাও কিন্তু, তাহলে এখান থেকে আমার আকার একটু 19-20 হতে পারে। হ্যাঁ, তাহলে এখন বৃত্তের ব্যাসার্ধ আবার 10 সেন্টিমিটার, তাহলে এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটার অর্ধেক কত হবে? এর অর্ধেক হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে বলছে যা দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই যে এইটা বের করতে হবে। তাহলে আমরা এটা একটা কি বলবো, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 10। তাহলে এর 10 কি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ 10। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ এখানে অতিভুজ, প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টি, এখানে 8 সেন্টিমিটার হবে। হ্যাঁ, তাহলে এটা বের করতে হলে 10 স্কোয়ার মাইনাস তোমার গিয়ে হলো 8 স্কোয়ার, এরা রুট বর্গমূল, তাইলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এখান থেকে সেটা যদি দেখায় একটু, হ্যাঁ, তাহলে কত হয়, জ্যায়ের দৈর্ঘ্য 16, অর্ধেক হচ্ছে 8, তাহলে ব্যাসার্ধ হবে 10, আর সূত্র ডি সমান √r², এটা তো অর্থাৎ এইভাবে ক্যালকুলেশন করলে 6 আসে উত্তর। তাহলে আমার অর্থাৎ কেন্দ্র থেকে প্রতিটি জ্যায়ের দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার, কিন্তু টোটাল একটা জায়গা থেকে আর একটা জায়গার দূরত্ব কিন্তু 12 সেন্টিমিটার। সঠিক উত্তর এ আছে 12 সেন্টিমিটার। আমরা একটু তারপরও দেখে আসি উত্তরটা, এই যে সঠিক উত্তর এ হচ্ছে 12 সেন্টিমিটার। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, এবিসি এর পরিকেন্দ্র ও, এবিসি মানে এরকম একটা ত্রিভুজ আছে, তার পরিকেন্দ্র যদি বলি, প্রতিটা থেকে লম্ব টানলে, হ্যাঁ, এই বিপরীত বাহুর উপর লম্ব টানলে যে কেন্দ্রটা হবে সেটা হচ্ছে পরিকেন্দ্র। ঠিক আছে, তাহলে আমার ধরলাম এইটাই পরিকেন্দ্র, এই যে এটা হচ্ছে পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র যেটাকে। হ্যাঁ, এরপরে বিএসি কোণ 70 ডিগ্রি হলে, তাহলে এবিসি এখন বিএসি কোণ যদি 70 ডিগ্রি হয়, মানে বিএসি এই কোণটা, তাহলে বিওডি কোণ কত? এটা হচ্ছে ও, তাহলে বিও ডি কোণ, তাহলে ও ডি লম্ব বিসি, ও ডি লম্ব বিসি, ওডির উপর লম্ব, অর্থাৎ এটা লম্ব। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে উত্তরটা আসবে কত, বিএ সমান 70 ডিগ্রি। একই আর্কের কেন্দ্রীয় কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বিওসি কোণ হচ্ছে 2 গুণ 70, অর্থাৎ 140 ডিগ্রি। ওডি লম্ব বিসি, তাই ডি হলো বিসি এর মধ্যবিন্দু, সুতরাং বিওডি সমান হাফ অফ বিওসি 140 ডিভাইডেড, অর্থাৎ সেই 70 ডিগ্রি, অর্থাৎ ডি নম্বর উত্তর আমার 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 10 মার্ক। বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 3/4% হয়, অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন কত? তো বার্ষিক সুদের হার প্রথমে 4% এবং পরে 3/4, অর্থাৎ 3/4 মানে 3.75%। আমরা এটা দশমিকে না নিয়েও করতে পারি। আয়ের পার্থক্য 60 টাকা, তাহলে 0.25% পার্থক্য হবে। তাহলে আমরা যদি বলি এসআই সমান পিআরটি ডিভাইডেড 100, এখানে সময় হচ্ছে 1 বছর, পি হচ্ছে, এভাবে ক্যালকুলেশন করলে এটা সমান 60 ইন্টারেস্ট যেটা, সেখান থেকে আমরা পিটা বের করে নেব, তাহলে 2400 টাকা হয়। অমলবাবুর মূলধন হচ্ছে কত? তাহলে 2400 টাকা। ওকে, এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। a/2 b/3 c/4 = 2a - 3b + 4c ডিভাইডেড কে হলে, এটা 5 চ্যাপ্টারের প্রশ্ন। হ্যাঁ, কে কত হবে? তাহলে এটা সমান আমাদের দেওয়া আছে এটা, তাহলে এখান থেকে ধরি a/2, অর্থাৎ এই যে 3টা পার্ট আছে এটার পরিবর্তে x ধরবো, তাহলে a সমান 2x, b সমান 3x, c সমান 4x। এখন বসাই 2a - 3b + 4c, এগুলি মানটা বসাইলে 11x হয়, তাহলে 2a - 3b + 4c ডিভাইডেড কি, এটাও কিন্তু x। তাহলে এখান থেকে আমরা যদি এক এক করে a b c সম্পূর্ণ মানটা বসিয়ে দেই, তাহলে উপরে কিন্তু 11x আমরা ক্যালকুলেশন করেছি, ডিভাইডেড কে, হ্যাঁ, সমান x কাটা গেল, কে এর মান 11 পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল 2 নম্বর। এবার একটি বৃত্তের এ বি এবং এসি দুটি পরস্পর, যা দুটি প্রমাণ করি যে বি এ সি কোণের সমদ্বিখণ্ড বৃত্তের কেন্দ্রগামী। হ্যাঁ, তাহলে আমরা যদি বি এ সি কোণের সমদ্বিখণ্ড কেন্দ্রগামী, আমরা যদি একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তটা কীভাবে আঁকবো, বৃত্তটা এখানেই আঁকি।
এরকম একটা প্রমাণ। তারপরে কি বলছে এখানে, এখানে বলছে যেটা একটি বৃত্তের এবি এসি দুটি পরস্পর সমান যা, তাহলে এবি এবং এসি আমরা যদি এটা পরস্পর সমান যা হতে পারে যে কোনো জায়গা থেকে, কিন্তু কী বলেছে, হ্যাঁ প্রমাণ করো যে বি এসি কোণের সমদ্বিখণ্ড বৃত্তের কেন্দ্রগামী। তাহলে এবি সমান এসি, হ্যাঁ আমরা দেখি দুটি যা কী কী আছে, এবি এবং এসি। আমরা যদি এটাকে এবি দেই, হ্যাঁ এটাকে এবি কি বলেছে, এবি এবং এসি, অর্থাৎ এ থেকে আর একটা সমান যা হবে, ধরো এখানে এটা সি, ঠিক আছে, এখানে সি, তাহলে এবি এবং এসি এটা কেন্দ্র হচ্ছে এই জায়গায়। তো এখন এবি সমান এসি প্রমাণ করতে হবে বিএসি কোণের সমদ্বিখণ্ড কেন্দ্র ও দিয়ে যায়, প্রমাণ বৃত্তের কেন্দ্র ও, অর্থাৎ এটা ও, তাহলে ও এ, হ্যাঁ ও এ এটা যদি দেই, তারপর ও বি এটা যদি দেই, তারপর ও সি এটা যদি দেই, ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ এ ও বি এবং এ ও সি বিবেচনা করি, ও এ সমান ও এ, ও বি সমান ও সি, তারপরে তোমার এ বি সমান এসি, অতএব এ ও বি ত্রিভুজ সর্বসম এ ও সি ত্রিভুজ বাহু অনুসারে, তাই বি এ কোণ সমান সি এ কোণ, অর্থাৎ এও কোণ হলো বি এ সি কোণের সমদ্বিখণ্ডক, এও কেন্দ্র ও বিন্দু দিয়ে যায়, প্রমাণিত হয়ে গেল। এরপরে বিএসি কোণের সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী, যেটা আমরা বলেছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিসি তিনটি বিন্দু এ হচ্ছে 110 ডিগ্রি হলে এবিসি কত, যেখানে ও এ বিসি একটি চতুর্ভুজ, ও এ বিসি একটি চতুর্ভুজ যদি হয়, তাহলে এ ও সি, তাহলে ও এ বি সি আমরা এরকম দেখাই, ও এ বি সি একটি চতুর্ভুজ, ঠিক আছে, দেওয়া আছে তোমার এ ও সি কোণ সমান 180 ডিগ্রি, এ ও সি কোণ, অর্থাৎ এটা 110 ডিগ্রি, এটা 110 ডিগ্রি। ওএসি চতুর্ভুজ বৃত্তের সূত্র অনুযায়ী একই চাপের কেন্দ্রীয় কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এও আমরা প্রশ্নটা আবার দেখি, বিএসি কোণের সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিসি তিনটি বিন্দু এওসি, তাই এখান থেকে আমরা পর্যায়ক্রম যদি একই চাপের কেন্দ্রকোণ অর্থাৎ এবিসি সমান হাফ অফ এওসি, তা মানটা বসালে দেখা যাচ্ছে 55 ডিগ্রি হয়। একটি ঘনকের 5 নম্বর, প্রতিটি ধার 50% কমালে ঘনকের সমতলের ক্ষেত্রফল শতকরা কত কমবে। ঘনকের বাহু হচ্ছে এ, সমতলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, বাহু 50% কমালে নতুন বাহু 0.5 এ, নতুন ক্ষেত্রফল 6 × 0.5 হোল স্কোয়ার, অর্থাৎ 1.5 স্কোয়ার। ক্ষেত্রফল কমেছে 6 স্কোয়ার থেকে 1.5 স্কোয়ার গেলে 4.5 স্কোয়ার, শতকরা হ্রাস 6.5 স্কোয়ার ডিভাইডেড 6 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা গেল, তো এটা যদি ভাগ করি 75% হবে, অর্থাৎ ঘনকের সমতলের ক্ষেত্রফল 75% কমবে। এরপরে 3 নম্বরে, রামবাবু তার 13 বছর এবং 15 বছর বয়সে দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে ব্যাংকে জমা রাখেন যে যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদফল সমান হবে। প্রত্যেক পুত্রের নামে তিনি কত টাকা জমা করেছিলেন। তা রামবাবু দুই পুত্রের বয়স হচ্ছে, প্রথম পুত্র 13 বছর, দ্বিতীয় পুত্র 15 বছর। যখন তাদের বয়স 18 বছর হবে, তাহলে সময় নির্ণয় করি। প্রথম পুত্রের জন্য বয়স 18 বিয়োগ 13 অর্থাৎ 5 বছর, দ্বিতীয় পুত্রের জন্য বয়স 18 বিয়োগ 15 অর্থাৎ 3 বছর, মোট টাকা 56,000। তাহলে প্রথম পুত্রের নামে জমা x টাকা, দ্বিতীয় পুত্রের নামে জমা 56,000 মাইনাস x টাকা আমরা ধরে নিলাম। এটা সূত্র, সিম্পল ইন্টারেস্টের সূত্র, PRT ডিভাইডেড 100। প্রথম পুত্রের সুদ হবে SI1 x ইন্টু, অর্থাৎ x এখানে PR 10 এবং t হচ্ছে 5 ডিভাইডেড 100, অর্থাৎ এখানে 50x ডিভাইডেড 100 0.5x। এবং দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে একইভাবে ক্যালকুলেশন করলে SI2 0.3 56,000 মাইনাস x। এখন প্রশ্ন অনুযায়ী দুজনার সুদ সমান, তাহলে 0.5x ইকুয়াল এই দুটোই লিখে দেবো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান পাবো 21,000, অর্থাৎ দ্বিতীয় পুত্রের টাকা হবে তোমার 35,000। তাহলে প্রথম পুত্রের নামে জমা টাকা হচ্ছে 21,000, দ্বিতীয় পুত্রের নামে জমা হচ্ছে 35,000। আশা করি বুঝতে পেরেছো। বার্ষিক 10% হার সুদে কিছু টাকা 3 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অন্তর 930 টাকা হলে ওই টাকার পরিমাণ কত। সুদের হার 10%, সময় 3 বছর, ধরি মূলধন পি, তা সরল সুদ হবে SI সমান PRT। তাহলে এখানে পি আর এর পরিবর্তে 10, t হচ্ছে 3 ডিভাইডেড 100 0.3p। আবার চক্রবৃদ্ধি ও এ সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100 টু দি পাওয়ার n। এখানে n এর মানটা 3 আর বাকি মানগুলি এক এক করে বসালে দেখা যাচ্ছে 1.331 এরকম আসে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে a মাইনাস পি 0.33p। পার্থক্য CI মাইনাস এসি, এটার পার্থক্য হচ্ছে 930 টাকা। তাহলে এখানে পি এর মানটা অনায়াসে পেয়ে যাব। তাহলে 930কে 0.31 দ্বারা ভাগ করলে
30,000। উত্তর হবে তাহলে কি টাকার পরিমাণ 30,000 টাকা। এরপরে 4 নম্বরে সমাধান করো যে কোনো একটি। 2/x² 5/x + 2 = 0। এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে ভগ্নাংশ দূর করি আগে। তাহলে সমীকরণ উভয় পাশে x² দ্বারা গুণ করি। হ্যাঁ, তাহলে এই যে সমীকরণ আছে উভয় পাশে x² যদি গুণ করি তাহলে এখানে 2 - 5x + 2x² এরকম একটা টার্ম আসলো। তারপরে সাজাই 2x² - 5x, এরপর মিডল টার্ম করব। তাহলে 2x² - 4x - x + 2, তারপর 2x কমন নিলে x - 2, 1 কমন নিলে x - 2, তাহলে 2x - 1 x - 2। দ্যাট মিনস এখান থেকে 2x = 0 অথবা x = হাফ অথবা x - 2 = 0 অথবা x = 2। তাহলে দুটো মান, একটা হচ্ছে x = হাফ, x = 2। এরপরে আর একটা তোমার সমীকরণ আছে, সেটার সমাধান দেখাতে হবে। তাহলে এখানে যেটা করতে হবে, এই যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব, লেখার পরে এলসিএম করব। তাহলে এলসিএম করলে কি দাঁড়ায়, x - a, x - b, x - c উভয় পাশে গুণ করি। উভয় পাশে যদি গুণ করি a × x - b, x - c, b - x, x - a, x - এরকম করে উভয় পাশে এখন বিস্তার করি, অর্থাৎ এই দুটোকে ভাঙাই। আবার এখানে এটা পেলাম, অর্থাৎ a² - b, a × b + c। আবার এটা দ্বিতীয় অংশ ভাঙাই, bx² × b × a + c, এবং তৃতীয় অংশকে ভাঙাই, এরকম পাবো। যাই হোক, এরপরে যেটা করব আরও অন্যান্য নিয়মও করা যায়। তাহলে এখন x² এত সবগুলি আমরা যোগ করব। যোগ করলে দেখা যাচ্ছে সরলীকরণ করে রেজাল্টটা পাই 2cx² - 2cx, a + b × x, 2ab। এখন এক পাশে বসাই যে মানগুলি, সেগুলি বসানোর পরে এখান থেকে আমরা x = 0 অথবা বাকি যেটা আছে সেটা সমান 0। তাহলে x = 2a - ac - 2bc / a + b - 2c, অথবা x = 0, অর্থাৎ দুটো মান এখানে পেয়ে যাব। এরপর আমরা চলে যাব 5 নম্বরে। অমিতাভের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার, জমির দৈর্ঘ্য প্রস্থ কত? অমিতাভের আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার। তা আমরা নির্ণয় করতে হবে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ধরি l মিটার, প্রস্থ হচ্ছে b মিটার, লেন্থ এবং ব্রেথ। ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, l × b। আবার পরিসীমা হচ্ছে 2 × l + b, অর্থাৎ l + b হবে 90। তাহলে এখন b = 90 - l, এর মানটা বসিয়ে দেবো। l × 90 - l = 2000। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে একটা মিডল টার্ম আসবে। মিডল টার্ম আসলে দেখা গেছে উৎপাদক বিশ্লেষণ করব, l - 15, l - 14 = 0, অর্থাৎ l এর মান 50 অথবা l এর মান 40। এখন l যদি 50 হয় তাহলে b হবে 40, আবার l যদি, তাহলে দৈর্ঘ্য 50, প্রস্থ 40 মিটার। হ্যাঁ, এরপর অথবা দুটি সংখ্যার একটি সংখ্যা অপরটির চেয়ে 3 ছোট এবং সংখ্যা দুটির গুণফল 10, সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি সংখ্যার একটি সংখ্যা অপরটির চেয়ে 3 ছোট, সুতরাং সংখ্যা দুটির গুণফল 70। তাই ধরি বড় সংখ্যা 1, ছোট সংখ্যা x - 3। তাহলে তোমার প্রশ্ন অনুসারে x × x - 3 = 70। তাহলে এখান থেকে গুণ করে নর্মালি একটা সমীকরণ পেলাম, x² - 5x = 70। তাহলে 70, এটাকে মিডল টার্ম করবো, 7 × 10 = 70, অর্থাৎ 10 আর 7। তো এখানে দুটো টার্ম পাবো, x - 10, x + 7, কিন্তু x - 10 = 0, দ্যাট মিনস x = 10। আবার x + 7 = 0, অর্থাৎ x = -7। যদি x = 10 হয়, ছোটো সংখ্যা হবে 7, আবার সংখ্যা দুটি হবে 10 আর 7, অথবা -7 -10। তাহলে ফাইনালি দুটো উত্তর হবে। দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার, এটা তো আমি আগেই দেখাইলাম। এরপরে 6 নম্বর, ABCD ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে a² - b² c² - d² = b² - c² হোল স্কোয়ার। দেওয়া আছে ABCD ক্রমিক সমানুপাতি a/b = b/c, c/d। তাই b² = ac, c² = bd। এখন প্রমাণ করতে হবে a² - যেটা দেওয়া আছে, তেমন বাম পক্ষ দেখবো, a² - b², c² - d²। তাহলে এটাকে ভাঙাবো, a - b, a + b, c - d, c + d। ক্রমিক সমানুপাতি অনুসারে a/b = b/c = c/d। তাই AD = BC। সরল করে পাই AD যেখানে যেখানে, হ্যাঁ, a² - b², c² - d² এরকম। হ্যাঁ, তাহলে প্রমাণিত হয়ে গেল। এরপর অতএব a² - b², c² - d² = b² - c²। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। x² = √5 + 1 ডিভাইডেড √5 - 1 হলে x² - x -1 = 0, এটা দেখাতে বলছে। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা করব, হরকে মূল মুক্ত করবো, অর্থাৎ বর্গমূল মুক্ত করবো। এই কারণে যে চিহ্ন আছে তার উল্টা চিহ্ন দ্বারা গুণ করব। গুণ করলে কি হবে, উপরে √5 + 1 হোল স্কোয়ার, নিয়েছে 5 - অর্থাৎ a² - b² ফর্মুলা পড়ায়। তাহলে এখানে 4 আসে। তাহলে এখন এটাকে যদি আমি আর একটু ক্যালকুলেশন করি, 6 প্লাস এটার সাথে এটা যোগ করলে এটা হয়
2√5 ডিভাইডেড 4, তাহলে এটাকে দুই কমন নেওয়া 3 প্লাস √5 ডিভাইডেড 2 এভাবে আসে। ধরি x সমান 1 প্লাস √5/2, এখন বসাই এক্স স্কোয়ার, এ মানটা যদি বসানো হয় তাহলে দেখা যাচ্ছে এখানে টোটালি রেজাল্টটা 0 হয়। তাহলে আমরা x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0 এটা পাবো। প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সমস্ত কেন্দ্রের ওই চাপের গঠিত কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 7 নম্বরের প্রশ্ন। আসলে এটা উপপাদ্য তোমাদের বই থেকে নেওয়া। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা তোমরা ভালো করে উপপাদ্যটি পড়বে। এর পরের যে প্রশ্নটা, প্রমাণ করো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটাও যদি আমরা দেখাই, পরের প্রশ্ন যেটা, এই যে দেখো কী বলছে, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। ঠিক আছে, পরস্পর সম্পূরক, অর্থাৎ এটাও কিন্তু উপপাদ্য কততে আছে, এটা উপপাদ্য 38-এ আছে। সেই তোমরা 38 উপপাদ্যটি ভালো করে দেখে নিবে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, পরে 8-এর একটি আয়তঘন একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:11। এই আয়তন 384 ঘন সেন্টিমিটার। 4 দেয়ালের ক্ষেত্রফল কত? তাই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3:2:1 এটা আমাদের দেওয়া আছে। এরপরে আমরা যদি করি তাহলে ধরি দৈর্ঘ্য L সমান থ্রাইজ এক্স, প্রস্থ B সমান টুয়াইজ এক্স এবং উচ্চতা H সমান এক্স। তাহলে আয়তনের সূত্র LBH মানগুলি বসাবো। 384, এখান থেকে এক্স এর মান পাবো, অর্থাৎ এখানে 3 × 2 = 6, 6x³ 384, তাহলে 6 দ্বারা 384কে ভাগ করলে 64 হয়। আর তাহলে 4-এর ঘন করলেই কিন্তু 64 পাবো, এই কারণে x = 4 হবে। তাহলে দৈর্ঘ্য হবে তোমার 4 × 3, প্রস্থ হবে 4 × 2 এবং উচ্চতা হবে 4 × 2। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2h × L + B। তাহলে মানগুলি বসিয়ে দেবে 160। তো 4 দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গ সেন্টিমিটার। সূত্রগুলি কিন্তু মুখস্থ রাখলে অঙ্কগুলি কিন্তু পেরে যাবে। এরপরে আমরা চলে, অথবা একটি ঘনকের সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিয়ে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ চৌবাচ্চার একটি ধার 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? তাহলে এখানে ঘন চৌবাচ্চার ধার 1.2 মিটার, মোট আয়তন হবে 1.2 কিউব, কারণ ঘনাকার যেহেতু। তাহলে 1.728 গুণ করলে যেটা জল তোলা হয়েছে, বাকি আছে 1/3 অংশ, তাই তোলা হয়েছে 2/3 অংশ। তোলা জলের আয়তন 2/3 × 1.728 অর্থাৎ 1.152 ঘনমিটার। বালতি, এক বালতিতে 1.152, তাহলে 64 বালতি 0.018 মিটার কিউব। লিটারে 1 মিটার কিউব 1000 লিটার, 0.18 হচ্ছে 18 লিটার। প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুললি প্রশ্নের উত্তরই কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।